আপনার এই যান্ত্রিক জীবনে আপনি কতটা ইলেকট্রনিক্স ডিভাইসের উপর নির্ভরশীল সেটা হয়তো আপনি নিজেই জানেন না। আর ইলেকট্রনিক ডিভাইস এর মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া আপনি এই যান্ত্রিক জীবন কোনো কিছুতেই কল্পনা করতে পারবেন না। বিদ্যুৎ এমনভাবে আমাদের দৈনন্দিন জীবনের কাজের সাথে জড়িয়ে আছে যা আমার আপনার কল্পনার বাইরে। বর্তমানে আমাদের পৃথিবী বিদ্যুৎ ছাড়া অনেকটাই অচল। আর সেই বিদ্যুৎ উৎপাদন নিয়েই এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানব তাপবিদ্যুৎ কেন্দ্র কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হতে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আপনাদের জানিয়ে রাখি, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে বেশিরভাগই তাপবিদ্যুৎ কেন্দ্রই প্রধান ইলেকট্রিক সোর্স। তবে উন্নত দেশগুলোতে বা যে দেশগুলোতে পানির সোর্স বিদ্যমান সেই দেশে জলবিদ্যুৎই প্রধান ইলেকট্রিক সোর্স। যেমন ইউএসএতে 90% ইলেকট্রিসিটি জলবিদ্যুৎ কেন্দ্র হতে সংগ্রহ করা হয়ে থাকে। তাপবিদ্যুৎ কেন্দ্র বিশাল এলাকা জুড়ে হয়ে থাকে এবং এটি বিভিন্ন পার্টে ভাগ করা হয়ে থাকে। যেহেতু বেশিরভাগ তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা ব্যবহার করে করা হয়, সেহেতু বিশাল একটা অংশ জুড়ে কয়লার মজুত রাখা আবশ্যক। সেই জন্য এই কেন্দ্রগুলোকে 30 থেকে 45 দিনের কয়লা স্টক করে রাখা হয়, কেননা এই কয়লা ফুরিয়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে আর আমাদের দৈনন্দিন কাজের ব্যবহার করা বিদ্যুৎ আর সরবরাহ করতে পারবে না। এই স্টককৃত কয়লা বিভিন্ন সাইজের হয়ে থাকে। এই জন্য কয়লাগুলোকে প্রথমে একটি ক্রাশ মেশিনে পাঠিয়ে ছোট করে নেওয়া হয়। এরপর এই ছোটো কয়লাগুলোকে পাউডারে পরিণত করার জন্য বল মেশিনে পাঠানো হয়। সেখানে কয়লাগুলো পাউডারে পরিণত হয়। এই পাউডারের কারণে কয়লাগুলো সম্পূর্ণরূপে জ্বলতে পারে এবং অপচয় কম হয়। এরপর এই পাউডারগুলোকে পাঠানো হয় একটি বয়লার মেশিনে ক্রমাগত আগুনগুলোকে জ্বালিয়ে রাখার জন্য, কেননা এই বয়লারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই কয়লা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে পুনরায় চালু করতে ব্যয় সাপেক্ষ। এই বয়লারের উপরে সরু পেঁচানো পাইপের মধ্যে পানি থাকে, আর এই বয়লারের পানিকে গরম করে বাষ্পে পরিণত করা হয়। বয়লারের মধ্যে যখন কয়লা দেওয়া হয় তখন দুই ধরনের ছাই উৎপন্ন হয়। একটি হলো ভারী ছাই, যেটি বয়লারের নিচে পড়ে জমা হয়, আর একটি হলো ফ্লাই অ্যাশ, যা ধোঁয়ার সাহায্যে মিশে সরু লম্বা চিল্লির মধ্যে দিয়ে বাইরে বের হয়ে যায়। এই ফ্লাই অ্যাশগুলো যখন চিল্লির মধ্যে থেকে বের হয় তখন ইপিএস প্রসেসিংয়ের মাধ্যমে পাঠানো হয়, যাতে করে ক্ষতিকারক কয়লা ও গ্যাস ব্যতীত সাধারণ ধোঁয়া বের করে পরিবেশের ক্ষতি না করে। এবার আসেন, পানিকে ফুটিয়ে যে বাষ্প তৈরি করা হয়, এই বাষ্প এত গরম হয় যে তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আর এই বাষ্পের সাহায্যে টারবাইনকে ঘোরানো হয়, আর এই টারবাইন জেনারেটরের সাথে যুক্ত থাকে। এর ফলে টারবাইনের ঘূর্ণয়নের ফলে জেনারেটরটিও ঘুরতে থাকে, আর এর এত বেশি পরিমাণ প্রেসার থাকে যে সেকেন্ডে প্রায় 50 বারের মতো ঘুরতে পারে। এটি থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয়। আর এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটি চলে যায় একটি ট্রান্সফর্মে, আর এই ট্রান্সফর্মটা সেটআপ ট্রান্সফর্ম হয়ে থাকে। এই উৎপন্ন হওয়া বিদ্যুৎটাকে অনেক দূর পর্যন্ত পাঠানোর জন্য এর ভোল্টটাকে এত বেশি বাড়িয়ে দেওয়া হয় যে প্রায় 4 লক্ষ ভোল্ট পর্যন্ত হয়ে থাকে, যেটি বৈদ্যুতিক তারের মাধ্যমে বিভিন্ন এলাকায় পাঠানো হয় এবং এলাকা ভিত্তিক স্টেপ ডাউন ট্রান্সফর্মের মাধ্যমে ভোল্টটাকে কমিয়ে সাধারণের ব্যবহারের উপযোগী করা হয় এবং এই বিদ্যুৎ আমাদের নিত্য প্রয়োজনের কাজে আমরা ব্যবহার করে থাকি। এই জন্য যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখান থেকে সরাসরি বিদ্যুৎ সাপ্লাই করা হয় না, কেননা ভোল্টেজ এত বেশি থাকে যে সাধারণের নিকট বিদ্যুৎ সাপ্লাই দিলে সেটি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নষ্ট করে ফেলবে। তো এইভাবেই প্রতিটি তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ উৎপন্ন হয়ে সাধারণ ব্যবহার উপযোগী হয়ে থাকে এবং মানুষের জীবনযাত্রার মান আরও বেশি সহজ করে দেয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখতে থাকুন